নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেটি আপনারা সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ঘটনা শুরু করার আগে সেই পরিচিত কথাগুলি আরেকবার বলে নিই। শাশ্বতীর গল্পগাথা চ্যানেলে দৈবিক, লৌকিক, অলৌকিক বা ব্যক্তিগত জীবনের কোনো অব্যক্ত যন্ত্রণা ও ভালো লাগার কথা শোনানো হয়। যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের ঝুলিতে থাকা সেই সব ঘটনা বা কাহিনী আমাকে পাঠাতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী নাম গোপন থাকবে বা প্রকাশ করা হবে। যদি ইচ্ছা হয় পাঠিয়ে দিন এই নম্বরে 9474808466। ফোন করতে পারেন এই নম্বরে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেও পাঠাতে পারেন আমাকে ঘটনা। আবার মেলও করতে পারেন শাশ্বতী মুখার্জি 319@gmail.com এই মেল আইডিতে। আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে আমার ফোন নাম্বার এবং মেল আইডি। আর হ্যাঁ, এই চ্যানেল কোনো রকম অতি প্রাকৃতিক ঘটনা, কোনো তন্ত্রমন্ত্র বা মদ্যপান ও ধূমপানকে সমর্থন করে না বা উৎসাহিত করে না। তাহলে শুরু করছি। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আজ থেকে প্রায় 50-55 বছর আগে আমার বাবা এবং আমার পিসির জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। বাবা কলকাতার ছেলে, কিন্তু ডিভিসিতে চাকরি পাওয়ার পর বাবার পোস্টিং হলো পাঞ্চেতে। আপনারা অনেকেই হয়তো পাঞ্চেত ড্যাম দেখতে যান বা পিকনিক করতে যান বা ঘুরতে যান। তো এখনকার পরিবেশ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ থেকে প্রায় 50 বছর আগে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল। সুতরাং সেই ফাঁকা ফাঁকা, খানিকটা গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশে একটি করে কোয়ার্টার, সেই রকম পরিবেশে একজন কলকাতার ছেলে গিয়ে পৌঁছালে যা পরিস্থিতি বা মনের অবস্থা হয়, আমার বাবার অবস্থাও ছিল খানিকটা সেই রকম। কিন্তু যা হয় আর কি, কিছুদিনের মধ্যেই বাবা তার অফিস, তার ক্লাব, সহকর্মী সবাইকে নিয়ে বেশ মেতে উঠলেন। ভালোই চলছিল। তো সবথেকে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে দুবেলার রান্নাবান্না। তো বাবার এক সহকর্মী বাবাকে একজন রান্নার দিদিকে জোগাড় করে দিলেন। তার নাম হচ্ছে ফুলমতিয়া। ঠিক হলো যে এই ফুলমতিয়া সকালবেলা এসে বাবার রান্নাবান্না ও অন্যান্য কাজকর্ম করে দিয়ে যাবে, আর রাত্রিবেলা 9টা নাগাদ তার ছেলে রামুয়া এসে রাতের রুটি করে দিয়ে যাবে। ধীরে ধীরে বাবা আবার বাগান করাও শুরু করলেন, কারণ এই কোয়ার্টারগুলো ছিল একটি করে কোয়ার্টার এবং তার চারপাশে ছিল অনেকটা ফাঁকা জায়গা, যেখানে অনায়াসেই খুব সুন্দর করে বাগান করা যেত। বাবার খানিকটা বাগান করার নেশা ছিল, তবে অত পরিশ্রম করবার মতো ক্ষমতা বাবার ছিল না বা সময়ও ছিল না। তাই ঠিক হলো যে রামুয়া এসে বাবার বাগানে সকালবেলায় কাজ করবে, অর্থাৎ রামুয়া বাবার রাতে রুটি করে দেবে এবং সকালে বাগানের কাজ করবে। এই রকমভাবে শুরু হলো বাবার পাঞ্চেতে প্রথম অফিসের জীবন। আমাদের এই যে ঘটনা, এই ঘটনার মূল চরিত্র হচ্ছে এই রামুয়া, তাই তার একটু বর্ণনা দেওয়া দরকার। সে ছিল 19-20 বছরের শৌখিন যুবক। লেখাপড়া প্রায় কিছুই জানতো না।
চুলে তেল দিয়ে টেরি কাটতো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতো আর টুকটাক কাজ করে রোজগার করত। সে কিন্তু বিবাহিত ছিল, কারণ তখন ওই বিহার, তখন তো ঝাড়খণ্ড হয়নি, তখন বিহারে খুব ছোটোবেলাতেই বিয়ে দেবার একটা প্রবণতা বা রীতি ছিল। তো রামু আরও বিয়ে হয়ে গিয়েছিল। তার বউ গ্রামে থাকতো, কারণ সে ছিল নাবালিকা এবং সেখানকার রীতি অনুযায়ী উপযুক্ত বয়ঃপ্রাপ্ত হলে তাকে গয়না করে নিয়ে আসবে এরকমই ঠিক ছিল, যেটা ছিল সেখানকার রীতি। গয়না ব্যাপারটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে ছোটোবেলায় বিয়ে হয়ে যেত, তারপর সে বয়সটা তার মানে নাবালিকা থেকে সে সাবালিকা হলে বা উপযুক্ত মানে স্ত্রী হিসাবে তার কর্তব্য বা দায়িত্ব পালন করবার মতো সে উপযুক্ত হয়ে উঠলে তখন তাকে আবার নতুন করে কিছু অনুষ্ঠান করে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হতো, সেটাকেই বলা হতো গয়না। যাই হোক, তো সেই গয়না করবার সময় এগিয়ে আসছে বলে রামুয়া বেশ উৎফুল্ল হয়ে থাকতো। সে টুকটাক গল্প করতো বাবার সঙ্গে। এইসব ঘটনা আমি বাবার পিসির কাছে কিন্তু পরবর্তীকালে অনেকবার শুনেছি। শোনার পর আস্তে আস্তে সেই ব্যাপারগুলো আমার মনে গেঁথে গিয়েছিল এবং সেই স্মৃতি থেকেই আমি এই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, গল্পে ফিরি। তো এরকম করে বেশ ভালোই কাটলো কয়েকটা মাস বাবার। অফিস, ক্লাব এইসব নিয়ে বাবা ভালোই মেতে থাকলেন। কিন্তু হঠাৎ করেই বাবার একটা পেটের গোলমাল শুরু হলো। আসলে অতিরিক্ত তেল ঝাল দেওয়া বিহারি ধরনের যে রান্না ফুলমতিয়া করতো তা বাবার পেটে নিচ্ছিল না। তাছাড়া বাবা ছিলেন গ্যাস্ট্রিক আলসারের রোগী। এবার তখনও বাবার বিয়ে হয়নি, অবিবাহিত, ফলে স্ত্রীকে নিয়ে যাবার তো কোনো উপায় ছিল না। আর হঠাৎ করে বিয়ে দিয়ে ছেলেকে সংসারী করে দেবার মতো পরিস্থিতিও ছিল না, কারণ সদ্যই বাবা চাকরিতে তখন যোগদান করেছেন। মেয়ে দেখে বা বিয়ের স্যাপার মানে বিয়ে টিয়ে দিতে গেলে তখনও প্রায় 1 বছরের ধাক্কা। সুতরাং কি করবেন বাবা ভেবে পাচ্ছিলেন না, বা দাদুও ভেবে পাচ্ছিলেন না। দাদুকে জানিয়েছিলেন বাবা চিঠিতে যে বাবা নিজে অসুস্থ হয়ে পড়ছেন। তো শেষ পর্যন্ত দাদু একটা সমাধান সূত্র বার করলেন। ঠিক হলো যে কলকাতা থেকে পিসি গিয়ে বাবার কাছে মাস 2 থাকবেন এবং ফুলমতিয়াকে হালকা বাঙালি ধরনের রান্না শেখাবেন আর বাবারও একটু শুশ্রূষা করবেন। পিসিও কলকাতার মেয়ে, কিন্তু পাঞ্চেতে গিয়ে থাকতে কিছুদিনের জন্য পিসি কোনো আপত্তি করেননি। এবং এখানে বলে রাখি যে আমার পিসি ছিলেন আজীবন অবিবাহিতা। যাই হোক, তো সেই মতো পিসি কলকাতা থেকে পাঞ্চেতে গেলেন, দাদু নিয়ে গেলেন। দাদু পিসিকে নিয়ে পাঞ্চেতে উপস্থিত হলেন বাবার কোয়ার্টারে। এখানে বাবার কোয়ার্টারটারও একটু বর্ণনা দেওয়া দরকার। কোয়ার্টারটা ছিল 2 কামরার, একটি ডাইনিং হল, একটি রান্নাঘর, বাথরুম, পায়খানা এবং বাইরে একটা পেছন দিকে একটা কোর্টইয়ার্ড, একটা পাঁচিল দিয়ে ঘেরা, আর সামনের দিকে বেশ খানিকটা জায়গা, সেটা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা এবং তারপর একটি গেট। তো সামনে পেছনে অনেকটা করে জায়গা এবং ওই যে পাঁচিল বা ওই যে তারের বেড়া, তার সেখানে বেশ বড় বড় গাছ, অর্থাৎ গাছপালা দিয়ে ঢাকা একটু ছিল কোয়ার্টারটা। আবার তারপরে কিছুটা দূরে আবার একটি কোয়ার্টার, তারও পাশে এরকম বাগান, ফলে একটা কোয়ার্টার থেকে আর একটা কোয়ার্টারের দূরত্ব ছিল বেশ বেশি। তো দাদু সব দেখলেন, শুনলেন যে কীরকম কী পরিস্থিতি। দেখে দাদুর একটু মনে হলো যে বাবা তো নিজের রুটিন নিয়ে ব্যস্ত থাকবেন, তাহলে পিসিরও সময় কাটানো একটু অসুবিধা, বা পিসিরও হয়তো একটু ভয় পাবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা দাদুর মনে হলো। তো যাই হোক, সব কিছু দেখে শুনে পিসিকে জিজ্ঞেস করলেন দাদু আবার যে তুমি থাকতে পারবে তো? তা পিসি বললেন যে হ্যাঁ পারবো,
দেখা যাক, চেষ্টা করে দেখি, নিশ্চয়ই পারব। তো দাদু পিসিকে ওখানে রেখে 2-3 দিন পরে ফিরে গেলেন কলকাতায়। শুরু হলো ভাই বোনের নতুন জীবন। এবার বাবার রুটিনটা একটুখানি বলি। বাবার রুটিনটা কীরকম ছিল। বাবা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতেন অফিসে, আবার দুপুরে এসে লাঞ্চ করতেন। লাঞ্চ করার পর একটু রেস্ট করে আবার অফিসে গিয়ে 6টা নাগাদ ফিরতেন। ফিরে চা জলখাবার খেয়ে ক্লাবে চলে যেতেন। ফিরতেন 8টা, 8:30 নাগাদ। ফলে পিসিকেও বেশ অনেকটা সময় একা থাকতে হতো। সকালটা খুব একটা কিছু অসুবিধা হতো না, কারণ সকালবেলা ফুলমতিয়া আসতো, রামুয়া আসতো, বাগান করতো, ফুলমতিয়ার সঙ্গে বেশ অনেকটা সময় কাটতো, বাগানেও খানিকটা কাজ করতেন পিসি। কিন্তু সন্ধে থেকে পিসির একটু গা ছমছম করতো। আর পিসি আসার পরে রাতে রুটি করতে আর রামুয়া আসতো না। দুজনের রুটি পিসি নিজেই করে নিতেন, রাতের রান্না এবং রুটিটা পিসি নিজেই করে নিতেন। ফলে রামুয়াকে আর আসতে হতো না। কিন্তু সন্ধে থেকে বলাই বাহুল্য পিসির একটু গা ছমছম করতো, কারণ সন্ধে হলেই টিম টিম করে স্ট্রিট লাইট জ্বলতো, আর তখন তো টেলিভিশন, ফোন এসব কিছুই ছিল না। ফলে সম্বল বলতে ছিল একটি রেডিও এবং কয়েকটা গল্পের বই। তো এসব নিয়ে পিসির সন্ধেটা কাটত। সেদিন সন্ধেবেলায় পিসি রান্নাঘরে কিছু কাজ করছিলেন। হঠাৎ এক অদ্ভুত সুরেলা বাঁশির আওয়াজ তার কানে এলো। পিসি একটু কৌতূহলী হয়ে উঠলেন এবং আগ্রহ হলো পিসির। তার কারণ হচ্ছে যে আমার পিসি ছিলেন মার্গর সঙ্গীতের, মানে ক্লাসিক্যাল মিউজিকের ছাত্রী। শ্রদ্ধেয় প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মীরা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী ছিলেন পিসি। তো বাঁশির অদ্ভুত সুর পিসিকে খুব আকৃষ্ট করলো। পিসি রান্নাঘরের জানলা দিয়ে মুখ বাড়ালেন, কিন্তু দেখলেন যে পাঁচিলের ওপরে যেন একটা হালকা অবয়ব বসে আছে, এবং সেখান থেকেই বাঁশির আওয়াজটা আসছে বলে তার মনে হলো। কিন্তু পিসি উঁকিঝুঁকি মারতেই মুহূর্তে সেই অবয়বটি অদৃশ্য হয়ে গেল, বাঁশিও থেমে গেল। পিসি ঠিক বুঝতে পারলেন না যে ব্যাপারটা কী হলো। কিছুক্ষণ পরে পিসির একটু গা ছমছম করে উঠল। তখন পিসি কী করবেন বুঝতে না পেরে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়ে বসার ঘরে এসে বসলেন, আর বাবা আসার পরে পুরো ঘটনাটা বাবাকে বললেন। শুনে তো বাবা হো হো করে হেসে উঠলেন, কারণ বাবা বললেন যে ওটা ছিল রামুয়া। কারণ রামুয়ার ভীষণ শখ বাঁশি বাজানোর, কিন্তু দিনের বেলাতে সে লজ্জা পায় হয়তো পিসির কাছে, পিসির সামনে বাঁশি বাজাতে, বা পিসিকে দেখে হয়তো লজ্জা পেয়েছে, তাই বাঁশিটা বাজায়নি পিসির সামনে, তাই লুকিয়ে লুকিয়ে পাঁচিলে বসে বাঁশি বাজাচ্ছিল। পিসি শুনে একটু অবাক হলেন যে এত সুন্দর বাঁশি বাজায়, এবং পিসি তার নাম রাখলেন। পিসি বললেন যে ঠিক আছে, তাহলে এবার থেকে আমি ওকে ডেকে বাঁশি শুনবো, আর আজ থেকে তাহলে আমি ওকে কানহাইয়া বলে ডাকবো। এইখান থেকে রামুয়ার নাম বদলে পিসির কাছে, বাবার কাছে হয়ে গেল কানাইয়া। আমিও এবার থেকে তাকে কানাইয়া বলেই সম্বোধন করব। তো যাই হোক, এই ঘটনার পর আরও কয়েকদিন কেটে গেল। পিসি কানাইয়ার সংকোচ কাটিয়ে দিলেন, এবং মাঝে মাঝে তাকে বলতেন যে বাঁশি বাজানোর জন্য। সে শোনাতো বাঁশি বাজিয়ে, দিনের বেলাতেই শোনাতো। যাক, এরকম করে কয়েকটা দিন কেটে গেল। কিন্তু কয়েকদিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। বাবা ক্লাবে বেরিয়ে যেতেন সন্ধেবেলা। তো বাবা বেরিয়ে যাবার পর সেদিন পিসি রেডিও চালিয়ে একটা বই নিয়ে বসেছিলেন। হঠাৎ করে দরজায় ঠক 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 করে ঠিক 3 বার আওয়াজ হলো। পিসি সেদিনকে অত কিছু ভাবেননি। পিসি ভাবলেন যে হয়তো বাবা কোনো কারণে ফিরে এসেছেন।
কারণ বাবা মাঝে মধ্যে ক্লাবে গিয়ে যদি সঙ্গী সাথী সেরকম কাউকে না পেতেন, অনেক সময় ফিরে আসতেন, বা কোনো প্রয়োজন থাকলে বা টয়লেট যাবার প্রয়োজন হলেও ফিরে আসতেন। তো পিসি ৭-৫ না ভেবে দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খুলে পিসি কাউকেই দেখতে পেলেন না, কেউ নেই। একটু অবাক হলেন পিসি, আশেপাশে একটু উঁকি মারলেন, কিন্তু ভয় পাননি। যাই হোক, আবার দরজা বন্ধ করে পিসি নিজের রেডিও চালিয়ে নিজের কাজে মনোনিবেশ করলেন। কিন্তু পরপর আরও 2 দিন একই সময় একই ঘটনা ঘটল। দ্বিতীয় দিন বা তৃতীয় দিন অবশ্য পিসি আর দরজা খোলেননি। 3 দিনের দিন পিসি বাবাকে সব ঘটনা খুলে বললেন। তখন পিসি বেশ ভয় পেয়ে গেছেন যে কি হলো ব্যাপারটা, এরকম তো হবার কথা নয়, কে এসে ঠকঠক করে। তো বাবা একটু সান্ত্বনা দিলেন পিসিকে যে হয়তো আশেপাশের কোনো দুষ্টু ছেলে এসে ঠকঠক করে যাচ্ছে, এরকমটা হতেই পারে, এরকমটা হয়েও থাকে অনেকের সঙ্গে। ফাঁকা ফাঁকা যখন চতুর্দিক, গরমকাল, হতেই পারে ছেলেপুলেরা খেলতে বেরিয়েছে হয়তো আশেপাশের বসতি থেকে, এবং তারাই হয়তো কেউ এরকম করেছে। কিন্তু পিসি একটু ভয় পাচ্ছিলেন। এবার পিসি যেহেতু ভয় পাচ্ছিলেন, সেহেতু বাবা তখন বুঝলেন যে একটা কিছু ব্যবস্থা করা দরকার। কারণ পিসিও কলকাতার মেয়ে, এরকম পরিবেশে থাকতে অভ্যস্ত নয়। তার ফলে বাবা ভাবলেন যে তাহলে তার একটা সন্ধেবেলার জন্য তার একটা সঙ্গীত দরকার, বা একটা কাউকে রাখা দরকার যে পিসিকে একটু সঙ্গ দেবে। ফুলমতিয়াকে বলা হলো যে সন্ধেবেলা যদি সে এসে থাকতে পারে। কিন্তু ফুলমতিয়ার বড় সংসার, তার আরও অনেকগুলি ছেলেপুলে, মাতাল স্বামী, মাতাল শব্দটি ব্যবহার করবার জন্য আমি দুঃখিত, তবে এটা খুব সাধারণ একটা সমস্যা ছিল তখন। তো সব কিছু সামলে, রান্নাবান্নার ঘরদোর সামলে তার পক্ষে এসে থাকা সম্ভব হলো না। কিন্তু সে একটা উপায় বাতলে দিল। সে বলল যে কানাইয়া তো ঘুরে বেড়ায়, ওই গিয়ে মাইজির কাছে থাকবে সন্ধেবেলাটা। কানাইয়া খুব শৌখিন ছিল, আমি বললাম। তার প্রবল রেডিও শোনার নেশা ছিল, বাঁশি তো বাজাতই সে, রেডিও শোনার নেশা ছিল, আর ছিল চা খাবার নেশা। তো সব মিলিয়ে সন্ধেবেলা সে ঘুরে ঘুরেই বেড়াতো। তো সব মিলিয়ে সে খুব সহজেই আনন্দেই রাজি হয়ে গেল পিসির কাছে সন্ধেটা এসে থাকার জন্য। তো তারপর থেকে রুটিনটা হলো এই রকম যে বাবা বেরিয়ে যেতেন, আর সেই সঙ্গে সঙ্গেই বা বাবা বেরিয়ে যাবার একটু আগেই কানাইয়া চলে আসতো, এসে পিসির কাছে বসতো, নানা রকম গল্প করতো, রেডিও শুনতো, চা খেত, আবার তার সঙ্গে সঙ্গে সে তার ভবিষ্যৎ জীবনের একটা সুন্দর রোম্যান্টিক ছবি আঁকতো। পিসিকে সে ডাকতো মাইজি বলে। খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল কানাইয়ার সঙ্গে পিসির। সেই তরুণ প্রেমিক হৃদয়ের কথা শুনতে পিসিও খুব ভালোবাসতেন, খুব উৎসাহিত করতেন তাকে। আর একটা উদ্যোগও পিসি নিয়েছিলেন, সেটা হচ্ছে যে কানাইয়াকে একটু একটু করে লেখাপড়া শেখানোর। কারণ ছেলেটি ছিল বুদ্ধিমান, যদিও তাতে তার খুব একটা উৎসাহ ছিল না, কিন্তু পিসি খানিকটা জোর করেই তাকে লেখা শেখানোর একটু চেষ্টা করতেন। যাই হোক, বিভিন্ন গল্প পড়ে শোনাতেন, বিভিন্ন জিনিস পড়ে শোনাতেন, এবং লেখা শেখানোর চেষ্টা করতেন। ইংরেজিতে লেখা, সংখ্যা এবং ইংরেজি বর্ণমালা তাকে শেখানোর চেষ্টা করতেন। বাবা আসার পরে সে ফিরে যেত। তা এটাই আস্তে আস্তে রুটিন হয়ে গেল, এবং বেশ কিছুদিন আবার, মানে বেশ কয়েকটা দিন আবার এইভাবে কেটে গেল। কিন্তু একদিন বাবা বেরিয়ে যাবার অনেকক্ষণ পর কানাইয়া এলো। তখন সন্ধে বেশ গাঢ় হয়ে গেছে। সাধারণত এত দেরি সে কোনো দিনই করে না। পিসি ভেবেছিলেন যে হয়তো কোনো কারণে তার শরীর খারাপ, বা কোনো বিপদ হয়েছে, বা বাড়িতে কোনো পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার ফলে সে হয়তো আসতে পারেনি। কিন্তু সে এলো, বেশ অনেকটা পরে সে এলো।
কিন্তু অন্য দিনের মতো সে ভেতরে ঢুকলো না, বারান্দায় চুপ করে বসে থাকলো। পিসি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আজকে এত দেরি করে এলি কেন, বা কিছু হয়েছে নাকি, শরীর খারাপ নাকি, চা খাবি নাকি? কোনো প্রশ্নের উত্তরেই সে হুঁ হাঁ বেশি কিছু বলল না, অর্থাৎ কোনো একটি বাক্য সে উচ্চারণ করল না। চুপ করে বেশি কিছুক্ষণ বসে থাকার পর পিসি বুঝতে পারলেন, সেই খানিকক্ষণ যখন বসে আছে চুপ করে, বেশি সাড়া শব্দ দিচ্ছে না, তখন পিসি বুঝতে পারলেন যে হয় তার খুব মন খারাপ অথবা শরীর খারাপ, কিন্তু সে নিছক কর্তব্য পালন করবার জন্য এসেছে। তো পিসিও ছেড়ে দিলেন তাকে, যে সে নিজের মতো থাকুক, নিজের কাজকর্মে পিসি ব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ করে এক অপার্থিব বাঁশির আওয়াজে চতুর্দিক ভরে উঠল। কানাইয়া সেদিন যেন তার মনের সমস্ত অব্যক্ত যন্ত্রণা যেন তার বাঁশির মধ্যে দিয়ে উগরে দিচ্ছিল। সে অদ্ভুত বাঁশির আওয়াজ, বাঁশি সে বাজাতে থাকলো প্রায় মিনিট 15-20 ধরে। পিসিও মন দিয়ে শুনলেন, পিসি চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কি অদ্ভুত অপার্থিব সুন্দর বাঁশি বাজায় কানাইয়া, কিন্তু এই যে প্রতিভা, তার এই প্রতিভা এখানে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে, এটা ভেবেই পিসির খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত পিসি একটু অন্যমনস্ক ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে বাঁশি থেমে গেছে। বারান্দায় গিয়ে দেখলেন, বারান্দায় বেরিয়ে এলেন পিসি কানাইয়াকে কিছু বলার জন্য। এসে দেখলেন কানাইয়া নেই, কানাইয়া চলে গেছে। এটা পিসিকে খুব অবাক করলো, কারণ এদের একটা সহজাত ভদ্রতা বোধ ছিল, ফুলমতিয়া বা এই সমস্ত, এই বিহারের এই সমস্ত দরিদ্র পরিবারগুলোর, যে তারা বাঙালি পরিবারগুলোকে, বিশেষত চাকুরিজীবী যারা ছিল, তাদেরকে অত্যন্ত সম্মান করত। তাই না বলে চলে যাওয়া, এটা তাদের ঠিক পরিচিত যে অভ্যাস, তার মধ্যে পড়ে না। ফলে পিসির এই ধারণাটা আরও দৃঢ় হলো যে কানাইয়ার শরীর খারাপ অথবা কানাইয়ার প্রচণ্ড মন খারাপ। যাই হোক, পিসি শেষ পর্যন্ত আর কিছু না বলে আবার ঘরের দরজা বন্ধ করে ঘরের কাজকর্ম শেষ করলেন, এবং বাবা ফিরে এলেন, বাবাকেও সেই ঘটনাটির কথা জানালেন। আর বিশেষ কিছু আলোচনা হলো না, ব্যাপারটা খুব একটা অবাস্তব বা কিছু অদ্ভুত কারুর কাছে মনে হলো না, কারণ এটা হতেই পারে। পরের দিন ফুলমতি আর কাজে এলো না। তো বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন। পিসি ঘরের কাজকর্ম করছেন, রান্নাবান্না করছেন, দুপুরে খাবার তৈরি করছেন। আর পিসির এই ধারণা আরও দৃঢ় হচ্ছে যে কানাইয়াদের বাড়িতে কোনো বিপদ হয়েছে। তো ভাবলেন যে বাবা ফিরলে বাবাকে বলবেন যে ওদের বস্তিতে গিয়ে একটু খোঁজ নিতে, যে কি হয়েছে। দুপুরবেলাতে বাবার যেটা সাধারণ সময়, সেই সময় বেশ খানিকটা পরে বাবা সেদিন বাড়ি ফিরলেন, মানে লাঞ্চ করতে এলেন। এসে পিসিকে বারবার জিজ্ঞেস করলেন যে কালকে কানাইয়া কটার সময় এসেছিল, পিসি ঠিক দেখেছেন কি না, যে ওটা কানাইয়াই ছিল কি না, সে কি করছিল বা কি বলছিল, এই সমস্ত। পিসি খুব অবাক হলেন যে এই ব্যাপারে এত জিজ্ঞেস করার তো কোনো কারণ নেই। পিসি তো বলেইছেন আগের দিন, কিন্তু বাবা খুলে আর কিছু পিসিকে বললেন না। যাই হোক, বাবা খাওয়া দাওয়ার পর আর রেস্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, বললেন একটু কাজ আছে আজকে, বেরিয়ে গেলেন। কিন্তু সেদিন সময় পেরিয়ে যাবার পর বিকালে আর কি অফিস শেষ করে বাবা যখন ফিরতেন, সেই সময়টাও উত্তীর্ণ হয়ে গেল, বাবা ফিরছেন না দেখে পিসি বারান্দায় গিয়ে দাঁড়ালেন। বারান্দা থেকে বাগানে নেমে একটু পায়চারি করছেন। এমন সময় পাশের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে একটি পরিবার থাকতো। সেই পরিবারের বৌদি, তিনি খুব মিশুকে ছিলেন, কিন্তু ঘরের কাজকর্ম সামলে অত বেশি যাওয়া আসা কিছু ছিল না। তো তিনি এলেন, এসে পিসিকে বললেন যে তপতি, কি বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল বলো তো।
শুনে তো আমার এত খারাপ লাগছে। পিসি তো অবাক, বললেন যে কেন, কি হয়েছে বৌদি? হ্যাঁ, আমার পিসির নাম ছিল তপতী। যাই হোক, তো পিসি তো অবাক হয়ে বললেন যে কেন বৌদি, কি হয়েছে? তো তখন তিনি যা বললেন তার মূল কথা হচ্ছে এইটা। গতকাল মানে আগের দিন দুপুরবেলা কানাইয়ার শ্বশুরবাড়ি থেকে নাকি সংবাদ আসে যে কানাইয়ার স্ত্রী যে কোনো কারণেই হোক মারা গিয়েছে। সেই কথা শুনে কানাইয়া প্রচণ্ড ভেঙে পড়ে, খুব কান্নাকাটি শুরু করে এবং তার মা বা তার পরিবারের সবাই মিলে তাকে সামলাতে পারছিল না। তো তার মা তাকে বলে যে তুই তাহলে চলে যা, যে খবর নিয়ে এসেছে তার সঙ্গে তুই শ্বশুরবাড়িতে চলে যা। তো কানাইয়া প্রথমে রাজি হয় না, কারণ হচ্ছে যে সে তার স্ত্রীর মৃতদেহ, মানে ওইভাবে সে তার স্ত্রীকে যে দেখবে বা দেখতে তাকে হবে সেটা তার সুদূর কল্পনাতেও ছিল না, সে রাজি হয় না। সে যেহেতু রাজি হয় না বলে তখন সেই গ্রামের লোকটি ফিরে যায়। কিন্তু বিকেলবেলাতে সে তার শ্বশুরবাড়িতেই যাচ্ছি বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। লাস্ট বাস ধরে সে যাবে এরকমই সে বাড়িতে বলে গিয়েছিল। তো তার মাও তখন নিশ্চিন্ত হলেন যে তাহলে যাক, ছেলে খানিকটা সামলেছে নিজেকে, সে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসুক, খানিকটা সান্ত্বনা পাবে, এরকম ফুলমতিয়া মানে তার মা ভেবেছিলেন। রাত্রিবেলাতে ফিরবে না, স্বাভাবিক ব্যাপার, তারা আর কোনো খোঁজ খবরও করেনি, রাত্রিবেলাতে সে ফেরেও নি। কিন্তু পরের দিন মানে যেদিনের ঘটনা আমরা বলছি বা যেদিনের ঘটনা পিসি শুনছেন, সেই দিন সকালবেলা নাকি দুজন লোক এসে ফুলমতিয়াকে জানায় যে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে একটা গাছে কানাইয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। সে সম্ভবত নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। সে আদৌ তার শ্বশুরবাড়ির বাসে উঠেছিল কি না, শ্বশুরবাড়ি যাওয়ার বাসে উঠেছিল কি না বা গিয়েছিল কি না, সে নিজেকে নিজে শেষ করেছে কি না, এসব ঘটনা কেউ জানে না। এগুলো সবই প্রমাণ সাপেক্ষ বা তদন্ত সাপেক্ষ। থানা পুলিশ চলছে সকাল থেকে, সেই জন্যেই ফুলমতিয়া কাজে আসেনি। অর্থাৎ মোদ্দা কথা যেটা, সেটা হলো যে কানাইয়া মারা গিয়েছে। এটা শুনেই তো পিসির হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ সেদিনকে আগের দিন বেশ সন্ধে গাঢ় হয়ে যাবার পরে পিসির কাছে কানাইয়া কিন্তু এসেছিল, বাঁশি বাজিয়েছিল। বেশ খানিকটা সময় সে কিন্তু বারান্দায় বসেছিল, অর্থাৎ বেশ খানিকটা সময় সে কিন্তু এই কোয়ার্টারে কাটিয়ে গিয়েছিল। তবে এর কোনো প্রমাণ নেই যে কানাইয়া শ্বশুরবাড়ির বাসে উঠে চলে গিয়েছিল, সেটা কেউ দেখেনি। অর্থাৎ এমন হতেই পারে যে বাড়ি থেকে বেরিয়ে সে এদিক ওদিক ঘুরে খানিকক্ষণ এখানে এসে পিসির কাছে এসে বসে সে তার পিসির কাছে যেহেতু সে অনেক গল্প করত তার হবু সংসার বা স্ত্রী সম্পর্কে সে গল্প করত, তো সম্ভবত সে তার মনের সমস্ত যন্ত্রণাকে উগড়ে দিতেই হয়তো এসেছিল বাঁশির মাধ্যমে, সেটাই করেছিল। কারণ সেদিন যে বাঁশি সে বাজিয়েছিল সে এক অদ্ভুত মায়াবী, সেই সুর ছিল অদ্ভুত মায়াবী এবং মনে হচ্ছিল সে যেন তার সমস্ত যন্ত্রণাকে উগড়ে দিচ্ছে। তো তার তো কোনো প্রমাণ পাওয়া গেল না, কিন্তু কেন জানি না যে পিসির বদ্ধমূল ধারণা হলো যে ওটা কানাইয়া, জীবিত কানাইয়া ছিল না, কানাইয়ার মৃত আত্মাই এসেছিল পিসির কাছে এবং সেই এসে বাঁশি বাজিয়ে গেছে। তো এটা সব কিছুই নির্ভর করে আমাদের মনের যে ভয়, সেই ভয়টা অনেকটা পরিবেশের ওপরে নির্ভর করে। তা ওখানকার যে পরিবেশ, সেই সময়কার, আমি আবার বলছি আজ থেকে 50-55 বছর আগেকার যে সময়, সেই সময়কার যে ঘটনা, তার ফলে সেই পরিবেশ পিসিকে হয়তো ভীত আতঙ্কিত করে তুলেছিল। তো পিসিকে ভয় পেতে দেখে ওই বৌদি পিসিকে নিজের কোয়ার্টারে নিয়ে যান, গরম চাটা খাওয়ান, একটু সান্ত্বনা দেন। তারপর বাবা আসার পরে পিসি কোয়ার্টারে ফিরে আসে। কিন্তু পিসি আর কিছুতেই সেখানে থাকতে রাজি হননি। 2-3 দিনের মধ্যেই
বাবা পিসিকে নিয়ে কলকাতায় ফিরে আসেন, মানে ফিরিয়ে দিয়ে যান পিসিকে। এবং তারপর বাবা আবার নিজের কোয়ার্টারে ফিরে যান। তবে বাবা যদিও পরবর্তীকালে আর কোনো রকম আনক্যানি ফিলিংস বা আর কোনো রকম কোনো অনুভূতি বাবার কিন্তু হয়নি, বা ভয় পাওয়া বা ইত্যাদি হয়নি। বাবা ভীতু প্রকৃতির মানুষ ছিলেনও না, হয়নি। যাই হোক, তবে সেটা কিন্তু রহস্যই রয়ে গেছে যে সেদিন কে এসেছিল। কানাইয়াই কি এসেছিল? জীবিত কানাইয়াই কি শেষবারের মতো তার মাইজিকে তার যন্ত্রণা বাঁশির মধ্যে দিয়ে প্রকাশ করে গিয়েছিল, না কানাইয়ার মৃত কানাইয়ার আত্মা এসে তার যন্ত্রণা প্রকাশ করে গিয়েছিল? সেটা কিন্তু রহস্যাবৃতই থেকে গেছে। তো পরবর্তীকালে যখন আমি বাবার পিসির কাছে এই ঘটনাটি শুনি, বাবার স্পষ্ট বক্তব্য ছিল যে ওটা কানাইয়া, জীবিত কানাইয়া, আর পিসির স্পষ্ট বক্তব্য ছিল যে ওটা মৃত কানাইয়ার আত্মা। যাই হোক, তো এর তো কোনো সমাধান সূত্র নেই, হয়ও নি কোনো সমাধান। পরবর্তীকালে থানা পুলিশ এই সমস্ত কিছু হয়েছে, তো প্রমাণিত হয়েছিল যে মানে তদন্তে যা ধরা পড়েছিল তা হচ্ছে যে প্রবল শোকে কানাইয়া আত্মহত্যা করে। তো এই ছিল ঘটনা, যার কোনো সমাধান সূত্র হয়নি। তো ছোটোবেলায় শোনা এই ঘটনা আমাকে খুব কি বলবো, মানে আমার খুব ভালো লেগেছিল, আপ্লুত করেছিল আমাকে। আর বিশেষ করে পিসির একটি কথা আমার খুব মনে ছিল, যেটা আমার গল্প বলার মাঝখানে বলা হয়নি। সেটা হচ্ছে যে পিসি যখন পরে কানাইয়া একদিন যে বাঁশি বাজাচ্ছিল ওই পাঁচিলে বসে, পিসি প্রথম যেদিনকে তার বাঁশি শোনেন আর কি, বাঁশি বাজাচ্ছিল, পরের দিন যখন বাগানের কাজ করতে কানাইয়া এসেছিল, তখন পিসি ওকে জিজ্ঞেস করেছিলেন যে তুই পাঁচিলে কালকে বসেছিলিস, কী করছিলিস পাঁচিলে বসে? তখন সে নাকি খুব লাজুক মুখে বলেছিল, মাইজি হাম তো বাঁশুরিয়া বাজা রহে থে। এটা পিসি বারবার বলতেন। তো এটা আমার কানে খুব বাজে এখনও পর্যন্ত। যাই হোক, তো এই ছিল ঘটনা। জানি না আপনাদের কেমন লাগলো বা আমার উপস্থাপন কেমন হলো। যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।